হাই এভরিওয়ান। তাহলে আগের ক্লাসে তোমরা দেখেছিলে যে হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনের বিভিন্ন রকমের ধর্ম, ভৌত ধর্মগুলো, আর হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন কীভাবে প্রস্তুত করা যায় এই সমস্ত জিনিসগুলো হয়েছে। তাহলে এই ক্লাসে তোমরা দেখতে পাবে যে হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনের রাসায়নিক ধর্ম কীরকম হয়, মানে তারা কীরকমভাবে বিক্রিয়া করে, এই সমস্ত জিনিস হয়েছে। তাহলে প্রথমে লিখতে হবে যে হ্যালো অ্যালকেন ও হ্যালো অ্যারিনের রাসায়নিক ধর্ম হয়েছে। তাহলে ফার্স্ট হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় কী হবে, একটা নিউক্লিওফাইল থাকবে, সেই নিউক্লিওফাইলটা অন্য একটা গ্রুপকে প্রতিস্থাপিত করবে। সাপোজ তুমি যদি ধরো যে একটা কার্বনে 4টা গ্রুপ আছে, তাহলে 3টে গ্রুপ বাম দিকে দেখিয়েছি আমি, ধরো 3টে গ্রুপ CH3HH, আর ডান দিকে একটা X আছে, এক্সটা হ্যালোজেন। তাহলে এখানে তুমি যদি একটা নিউক্লিওফাইল দাও, সে কী করবে, এই হ্যালোজেনটাকে প্রতিস্থাপিত করে দেবে। তাহলে কি বিক্রিয়াজাত পদার্থ পাবে, CH3HHNU আর X মাইনাস। তার নিউক্লিওফাইলে ইলেকট্রন ডেনসিটি বেশি থাকে, তার জন্য ওটাকে NU মাইনাস হিসাবে দেখানো হয়। আর যেহেতু লিভিং গ্রুপটা ওখান থেকে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাওয়া মানে কি ইলেকট্রন নিয়েই বেরোবে, তার জন্য বেরিয়ে যাওয়ার পর ওই এক্সটাকে মাইনাস হিসাবে দেখানো হয়। হলো, এরপরে তাহলে এই যে এক্স, এটা হচ্ছে লিভিং গ্রুপ। তাহলে লিভিং গ্রুপ মানে কি, যেটা রিয়াকশান হওয়ার সময় সিস্টেম থেকে বেরিয়ে যাচ্ছে বা সাবস্ট্রেট থেকে বেরিয়ে যাচ্ছে, সেটাই হচ্ছে তোমার লিভিং গ্রুপ। হলো, এরপরে তাহলে কোনো একটা বিক্রিয়ায় যে নিউক্লিওফাইল থাকে বা লিভিং গ্রুপ থাকে বা ইলেকট্রোফাইল থাকে, তো সেইগুলোর মধ্যে কোনটা বেশি সক্রিয়, কোনটা কম সক্রিয়, বা কোনটা ভালোভাবে রিয়াকশান করবে, কোনটা ভালোভাবে রিয়াকশান করবে না, সেই সম্পর্কে জিনিসগুলো আমাদের দেখতে হবে। তাহলে ফার্স্টে আমরা দেখব নিউক্লিওফাইলের সক্রিয়তা। নিউক্লিওফাইলের সক্রিয়তা। তাহলে নিউক্লিওফাইলের সক্রিয়তা বলতে কি বোঝায়, তোমার যে পরমাণুটা একটা নিউক্লিওফাইলের একটা পরমাণুতে আক্রমণ করে, সেই পরমাণুতে ইলেকট্রন ঘনত্ব যত বেশি হবে, তার নিউক্লিওফিলিসিটি মানে নিউক্লিওফাইল হিসাবে কাজ করার ক্ষমতা তত বেশি হবে। হলো, তাহলে কি বলতে পারো যে যদি আক্রমণকারী পরমাণু ইলেকট্রন ঘনত্ব বেশি হয়, তাহলে নিউক্লিওফিলিসিটি বেশি হবে। হলো, তাহলে ধরো তোমার কাছে আছে জল আর OH মাইনাস, তাহলে এই দুটোর মধ্যে কার নিউক্লিওফিলিসিটি জিজ্ঞেস করছে বেশি, সেটা বলতে হবে। তাহলে এখানে জলে দেখো অক্সিজেনের 2টো লোন পেয়ার আছে, এখানে অক্সিজেনের 3টে লোন পেয়ার আছে। তাহলে 3টে লোন পেয়ার মানে কি ইলেকট্রন ডেনসিটি বেশি আছে। তাহলে ইলেকট্রন ডেনসিটি যদি বেশি হয়, নিউক্লিওফিলিসিটি কী হবে, বেশি হবে। তার জন্য এখানে OH মাইনাসের নিউক্লিওফিলিসিটি বেশি। হলো, আচ্ছা, এরপরে ধরো তাহলে এখানে দেখলে যে আক্রমণকারী যে পরমাণু, সেটা হচ্ছে অক্সিজেন হয়েছে। তাহলে এখানে আক্রমণ পরমাণুটা হচ্ছে একই, আক্রমণকারী পরমাণু এটা হচ্ছে একই, মানে অক্সিজেনই আর কি। তাহলে কোনো জায়গায় যদি এরকম থাকে যে আক্রমণকারী পরমাণুটা আলাদা, এখানে দেখলে যে আক্রমণ পরমাণুটা একই অক্সিজেন, তাহলে কোনো জায়গায় যদি আলাদা থাকে, সেই ক্ষেত্রে কী করবে, সেই ক্ষেত্রে তুমি দেখবে ইলেকট্রোনেগেটিভিটি। কি বললাম, কোনো জায়গায় যদি আক্রমণকারী পরমাণুটা আলাদা হয়, সেক্ষেত্রে তোমাকে ইলেকট্রোনেগেটিভিটি দেখতে হবে। যে আক্রমণ পরমাণুর ইলেকট্রোনেগেটিভিটি যত কম, তার নিউক্লিওফিলিসিটি তত বেশি। তাহলে কী লিখবে, যে আক্রমণকারী পরমাণু আলাদা হলে আক্রমণকারী পরমাণুর ইলেকট্রোনেগেটিভিটি দেখতে হবে। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি যত কম হবে,
নিউক্লিওফিলিসিটি তত বেশি হবে। এই হচ্ছে কেস হলো। আচ্ছা, তাহলে যদি তোমাকে বলে যে CH3 মাইনাস, মাইনাস মানে দুটো ইলেকট্রন এক্সট্রা আছে, NH2 মাইনাস, আচ্ছা OH মাইনাস, তাহলে এখানে নিউক্লিওফিলিসিটি কার বেশি? তাহলে এখানে কোন পরমাণু আক্রমণ করছে? এখানে কার্বন, এখানে নাইট্রোজেন, আর এখানে অক্সিজেন। তাহলে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেনের মধ্যে অক্সিজেনের তড়িৎনাত্মকতা সবচেয়ে বেশি। তাহলে তড়িৎনাত্মকতা যদি বেশি হয় তার নিউক্লিওফিলিসিটি কমে যাবে। কার্বনের তড়িৎনাত্মকতা সবচেয়ে কম, তাহলে তড়িৎনাত্মকতা কম হলে নিউক্লিওফিলিসিটি বেড়ে যাবে। তাহলে CH3 মাইনাসের নিউক্লিওফিলিসিটি সবচেয়ে বেশি হবে হলো। আচ্ছা, এরপরে এই যে নিউক্লিওফিলিসিটি এটা দ্রাবকের উপর নির্ভর করে। কি বললাম? নিউক্লিওফিলিসিটি দ্রাবকের উপর নির্ভর করে। তাহলে কোনো জায়গায় যদি দ্রাবককে উল্লেখ করা থাকে যে ওখানে দ্রাবকটা কে, সেটার উপর ডিপেন্ড করবে তার নিউক্লিওফিলিসিটি কীরকম হবে হলো। তাহলে নিউক্লিওফিলিসিটির উপর দ্রাবকের প্রভাব হয়েছে। তাহলে দ্রাবক জেনারেলি দুরকম হয়, একটা হচ্ছে পোলার প্রোটিক দ্রাবক আর হচ্ছে পোলার অ্যাপ্রোটিক দ্রাবক। তাহলে পোলার প্রোটিক দ্রাবক এটা একরকম কেস, আর একটা হচ্ছে পোলার অ্যাপ্রোটিক দ্রাবক, পোলার অ্যাপ্রোটিক দ্রাবক হলো। তাহলে পোলার প্রোটিক দ্রাবকের ক্ষেত্রে কি হয়, তোমাকে দেখতে হবে আক্রমণকারী পরমাণুর ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে এই ক্ষেত্রে দেখতে হয় আক্রমণকারী পরমাণুর ইলেকট্রোনেগেটিভিটি হয়েছে। এই ক্ষেত্রে কি দেখবে, আক্রমণকারী পরমাণুর ইলেকট্রন ঘনত্ব। তাহলে ইলেকট্রন ঘনত্ব মানে কি? চার্জ বাই সাইজ। চার্জ বাই সাইজ তুমি যদি বের করো তোমার ইলেকট্রন ঘনত্ব বেরিয়ে যাবে। আর আক্রমণ পরমাণুর ইলেকট্রন নেগেটিভিটি ইজিলি বের করতে পারবে। তাহলে ধরো তোমাকে দেওয়া আছে F মাইনাস, Cl মাইনাস, Br মাইনাস, I মাইনাস। তাহলে পোলার প্রোটিক দ্রাবকে এই যে F মাইনাস, Cl মাইনাস, Br মাইনাস, I মাইনাস দেওয়া আছে, এদের নিউক্লিওফিলিসিটি কার বেশি কার কম? তাহলে পোলার প্রোটিক দ্রাবকে কী দেখতে হয়? আক্রমণকারী পরমাণুর ইলেকট্রন নেগেটিভিটি। তাহলে FCl Br এর মধ্যে I এর ইলেকট্রন নেগেটিভিটি সবচেয়ে কম। তাহলে I এর ইলেকট্রন নেগেটিভিটি যদি কম হয় তার নিউক্লিওফিলিসিটি কী হবে? বেড়ে যাবে। তাহলে এইটা ট্রেন্ড হবে। F এর ইলেকট্রন নেগেটিভিটি সবচেয়ে বেশি, তাহলে ওর নিউক্লিওফিলিসিটি সবচেয়ে কম। সেকেন্ড, এখানেও ধরো F, Cl, Br, I আছে। তাহলে এই ক্ষেত্রে দেখতে হবে ইলেকট্রন ঘনত্ব। তাহলে ইলেকট্রন ঘনত্ব যত বেশি নিউক্লিওফিলিসিটি তত বেশি বুঝেছে। তাহলে এখানে বলতে পারো যে ইলেকট্রোনেগেটিভিটি যত বেশি নিউক্লিওফিলিসিটি তত কম। আর এখানে হচ্ছে ইলেকট্রন ঘনত্ব যত বেশি নিউক্লিওফিলিসিটি তত বেশি। তাহলে নিউক্লিওফিলিসিটি কীভাবে দেখবে? ইলেকট্রন ঘনত্ব বেশিছে। তাহলে ইলেকট্রন ঘনত্ব কী করে দেখবে? চার্জ বাই সাইজ। সবগুলোতে দেখো চার্জ হচ্ছে -1, সাইজটা F এর সবচেয়ে ছোটো, তারপরে Cl, তারপরে Br, I এর সাইজ সবচেয়ে বড়। তাহলে যেহেতু সাইজটা নিচে আছে, সাইজটা যত বেশি হবে তাহলে ইলেকট্রন ঘনত্বটা তত কম হবে। তাহলে I এর ক্ষেত্রে সাইজ সবচেয়ে বেশি, সবগুলোই তো চার্জ -1 করেই। তাহলে সাইজ যত বেশি ইলেকট্রন ঘনত্ব তত কম। তাহলে I এর সাইজ সবচেয়ে বড়, তাহলে ইলেকট্রন ঘনত্ব তত কম। ইলেকট্রন ঘনত্ব যত কম হবে নিউক্লিওফিলিসিটি তত কমে যাবে। তাহলে এখানে অর্ডারটা এরকম হবে হলো। তাহলে এই গেল দুটো কেস। এরপর একটা আছে অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। এটা 11-এ যদিও ছিল অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। তাই ডেফিনেশনটা লেখাচ্ছি না, 11-এ ছিল বলে, তাও চাইলে লিখতে পারো যে যখন কোনো নিউক্লিওফাইলে একের বেশি নিউক্লিওফিলিক সেন্টার থাকবে, মানে ওখানে একের বেশি পরমাণু আক্রমণ করতে পারবে আর কি। উদাহরণ হিসাবে ধরো Cn মাইনাস, তাহলে স্ট্রাকচারটা কী হয়? C111N, এখানে নেগেটিভ চার্জ মানে দুটো এক্সট্রা ইলেকট্রন। তাহলে এখানে দেখো কার্বনের নেগেটিভ চার্জ আছে, তাহলে এটা অ্যাটাক করতে পারে। তাহলে এই কার্বনটা এখানে একটা নিউক্লিওফিলিক সেন্টার, এটা অ্যাটাক করতে পারে। এরপরে যদি তুমি এখানে রেজোনেন্স করে দাও, মানে কীরকম কেসটা বলছি, যে C111N এখানে নেগেটিভ চার্জ, তার রেজোনেন্স করলে
এই যে ট্রিপল বন্ড এটা ভেঙে এখান থেকে ইলেকট্রন চলে যাবে নাইট্রোজেনে, তাহলে কী হবে সি ডাবল বন্ড ইন নাইট্রোজেনে ইলেকট্রন গেছে মানে মাইনাস হয়ে যাবে। আর যেহেতু নাইট্রোজেন মাইনাস তাহলে কার্বনটা প্লাস, তাহলে কার্বনটা আগের থেকেই মাইনাস ছিল, মাইনাস প্লাসে নিউট্রাল হয়ে যাবে, তাহলে কার্বনে শুধুমাত্র দুটো ইলেকট্রন পড়ে থাকবে। তাহলে এখন দেখো নেগেটিভ চার্জ কোথায় চলে এসছে নাইট্রোজেনে, তাহলে এখন এ অ্যাটাক করতে পারবে। তাহলে প্রথমে দেখলে যে কার্বনে যখন নেগেটিভ চার্জ সে অ্যাটাক করছিল, এখন নাইট্রোজেনে অ্যাটাক করছে, তার জন্য এটা হচ্ছে অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল হলো। এরপরে হার্ড নিউক্লিওফাইল। তাহলে হার্ড নিউক্লিওফাইল কি, যেখানে ওই নিউক্লিওফাইলের আক্রমণকারী পরমাণুটার আকার ছোট হবে আর তড়িৎনাত্মকতা বেশি হবে। তাহলে কি বললাম যে আক্রমণকারী অবভিয়াসলি নিউক্লিওফাইলের আক্রমণকারী পরমাণুর আকার হবে ছোট এবং ইলেকট্রোনেগেটিভিটি হবে বেশি। তাহলে আকার ছোট হবে আর ইলেকট্রোনেগেটিভিটি বেশি হবে। তাহলে তুমি বলতে পারো উদাহরণ হিসাবে যে OH মাইনাস, তাহলে এখানে ওটা হচ্ছে আক্রমণকারী পরমাণু, তাহলে ও এর আকার ছোট হয় আর পরমাণুর ইলেকট্রোনেগেটিভিটিটাও অনেক বেশি। ধরো F মাইনাস আকার ছোট, ইলেকট্রোনেগেটিভিটি বেশি, Cl মাইনাস আকার ছোট, ইলেকট্রোনেগেটিভিটি বেশি। ধরো CH3 C ডাবল বন্ড O মাইনাস, এখানেও অক্সিজেনটা আক্রমণকারী পরমাণু, O মাইনাসটা আকার ছোট, ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয়েছে। আবার এই যে CN মাইনাস এর নাইট্রোজেন পরমাণুটা, তাহলে CN মাইনাসের ক্ষেত্রে কী দেখেছিলাম যে কার্বনও অ্যাটাক করতে পারে আর নাইট্রোজেনও অ্যাটাক করতে পারে। তাহলে যখন নাইট্রোজেন অ্যাটাক করবে নাইট্রোজেনের আকার ছোট হয়, ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয়, তার জন্য ওটা হার্ড বলতে পারো। আচ্ছা, এরপরে সফট নিউক্লিওফাইল। সফট নিউক্লিওফাইল বুঝছে। তাহলে সফট নিউক্লিওফাইল কি, যেখানে আক্রমণকারী পরমাণুর মানে নিউক্লিওফাইলের আক্রমণকারী পরমাণুর আকার কি হবে বড় আর ইলেকট্রোনেগেটিভিটি কম হয়েছে। তাহলে ধরো উদাহরণ হিসাবে I মাইনাস, তাহলে আয়ের আকার অনেক বড় আর ইলেকট্রোনেগেটিভিটি মোটামুটি কমই হয়। ধরো SH মাইনাস, তাহলে সালফারের আকার বড়, ইলেকট্রোনেগেটিভিটি অক্সিজেনের চেয়ে অনেক কম। আচ্ছা, ওই যে CN মাইনাসের কার্বন পরমাণুটি, তাহলে কি বললাম যে CN মাইনাসের ক্ষেত্রে দুটো নিউক্লিওফিলিক সেন্টার আছে, একটা হচ্ছে কার্বন, একটা নাইট্রোজেন। তাহলে কার্বনের ক্ষেত্রে কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি কম হয়, আকারটা ছোটো কিন্তু ইলেকট্রোনেগেটিভিটিও তো কম, তাহলে ইলেকট্রোনেগেটিভিটি কম হওয়ার জন্য ওটা সফট হয়ে যাবে হলো। আচ্ছা, এরপরে হার্ড ইলেকট্রোফাইল হয়েছে। তাহলে হার্ড ইলেকট্রোফাইল মানে কি, আচ্ছা ইলেকট্রোফাইল মানে কি, যেখানে ইলেকট্রন ঘনত্ব কম থাকে তো সেখানে নিউক্লিওফাইল গিয়ে পর তার ইলেকট্রন ঘনত্বটা দেয়, তাই না, ওটাকে ইলেকট্রোফাইল বলা হয়। তাহলে হার্ড ইলেকট্রোফাইল কি, তাহলে যেখানে পজিটিভ চার্জের ঘনত্ব বেশি হয়েছে। তাহলে পজিটিভ চার্জের ঘনত্ব বেশি মানে কি, পজিটিভ চার্জ মানে কি ওখানে ইলেকট্রন কম আছে, তাহলে পজিটিভ চার্জের ঘনত্ব বেশি মানে কি ওখানে ইলেকট্রন বেশি করে কম আছে, বুঝতে পারছো, মানে অনেকটাই কম আছে আর কি। তাহলে উদাহরণ হিসাবে বলতে পারো H প্লাস, Li প্লাস, BF3 এগুলো হচ্ছে হার্ড ইলেকট্রোফাইল। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে দেখো যে ইলেকট্রনের ঘনত্ব মানে কি বললাম, ঘনত্ব সমান চার্জ বাই সাইজ হয়েছে। তাহলে H প্লাস মানে কি, ওখানে পজিটিভ চার্জ একটাই আছে, লিথিয়াম প্লাস মানে পজিটিভ চার্জ একটাই আছে, তাহলে চার্জ ওখানে +1ই। তাহলে সাইজটা দেখো হাইড্রোজেন লিথিয়ামের সাইজ অনেক ছোট হয়, তাহলে সাইজ যত ছোট হবে ওই পজিটিভ চার্জের ঘনত্বটাও তত বেশি হবে, তাই না। আচ্ছা, এরপরে সফট ইলেকট্রোফাইল। তাহলে সফট ইলেকট্রোফাইলটা কি, তাহলে যেখানে পজিটিভ চার্জের
ঘনত্ব কম, মানে সেখানে চার্জ ধরো প্লাস আছে কিন্তু সাইজটা বড় হবে। তাহলে যেমন বলতে পারো Cu প্লাস, Ag প্লাস, Br প্লাস। তাহলে এইগুলো সাইজ অবভিয়াসলি হাইড্রোজেন বা লিথিয়ামের চেয়ে অনেক বেশি, তাহলে চার্জ +1 করে আছে কিন্তু এদের সাইজ অনেকটা বড় হওয়ার জন্য এগুলো সফট ইলেকট্রোফাইল হিসাবে কাজ করে। হলো? আচ্ছা, এরপরে তাহলে নিউক্লিওফাইল ইলেকট্রোফাইল সম্পর্কে গেল, এবার একটু লিভিং গ্রুপ সম্পর্কে বলছি। লিভিং গ্রুপ এর প্রকৃতি। তাই লিভিং গ্রুপ মানে কি? যে গ্রুপটা সিস্টেম থেকে বেরিয়ে যাচ্ছে সেটা হচ্ছে তোমার লিভিং গ্রুপ। হলো? আচ্ছা, লিভিং গ্রুপ সম্পর্কে কিছু কথা লিখে রাখো যে OH মাইনাস, RO মাইনাস, যেখানে আরটা হচ্ছে অ্যালকাইল গ্রুপ, RO মাইনাস মানে ধরো CH3O মাইনাস বা CH3CH2O মাইনাস, এগুলোকে RO মাইনাস বলা হচ্ছে আর কি, যেখানে আরটা হচ্ছে অ্যালকাইল গ্রুপ, বা NH2 মাইনাস। তাহলে এগুলি খুব খারাপ লিভিং গ্রুপ, মানে কোনো সিস্টেম বা সাবস্ট্রেট থেকে এই গ্রুপগুলো বেরোতে চায় না। হলো? নেক্সট পয়েন্ট, H মাইনাস, R মাইনাস, এগুলি লিভিং গ্রুপ হিসাবে কাজ করে না। বুঝতে পারলে? মানে কোনো জায়গায় যদি H থাকে বা R থাকে, সেগুলো H মাইনাস বা R মাইনাস হিসাবে বেরোতে চাইবে না, মানে কোনো দিনই লিভিং গ্রুপ হিসাবে কাজ করে না। হলো? আচ্ছা, তাহলে যে লিভিং গ্রুপগুলো আছে আমাদের, সেই লিভিং গ্রুপগুলোর ক্রম কী, মানে কোনটা ভালো লিভিং গ্রুপ কোনটা খারাপ লিভিং গ্রুপ তুমি বুঝবে কী করে? যে কোনো জায়গায় সাপোজ I মাইনাস বেরোচ্ছে, কোনো জায়গায় Cl মাইনাস বেরোচ্ছে, কোনটা ভালো কোনটা খারাপ বুঝবে কী করে? সেই সম্পর্কে তো একটা ক্রম আছে। তাহলে লিভিং গ্রুপের ক্রম। আচ্ছা, প্রথমে লিখো যে CF3SO3 মাইনাস, I মাইনাস, Br মাইনাস, Cl মাইনাস, H2O, F মাইনাস, Cn মাইনাস, NH3, OH মাইনাস, OR মাইনাস, NH2 মাইনাস। এই যে প্রথমে বলেছিলাম যে OH মাইনাস বা RO মাইনাস, যেটাকে OR মাইনাস লেখা আছে, NH2 মাইনাস, এগুলো লিভিং গ্রুপ হিসাবে খুব বাজে, তার জন্য ওগুলো শেষে আছে, মানে ওগুলো লিভিং গ্রুপ হিসাবে কাজ খুব একটা করতে চায় না, কিন্তু খুব ফোর্সফুলি অনেক সময় কাজ করে আর কি। হয়েছে? আচ্ছা, এরপরে দেখো I, Br, Cl, এখানে I সবচেয়ে ভালো লিভিং গ্রুপ। কেন বলো তো? আয়ের ক্ষেত্রে আয়ের আকারটা বড়, তাহলে আয়ের আকার যদি বড় হয়, ধরো কার্বনের সাথে I আছে আর কার্বনের সাথে Cl আছে, তাহলে এই C আর আয়ের মধ্যে আয়ের আকার বড় হওয়ার জন্য ওই বন্ড লেন্থটা বেশি হবে, তাহলে এই বন্ড লেন্থ বেশি হলে এই বন্ডটা ইজিলি ভেঙে যাবে, তাহলে ইজিলি ভেঙে গেলে ওখান থেকে I মাইনাসটা ইজিলি বেরিয়ে যাবে, তার জন্য ওই I মাইনাসটার লিভিং চরিত্রটা ভালো। হয়েছে? আচ্ছা, Cl এর ক্ষেত্রে কি? আয়ের চেয়ে তো Cl এর আকারটা একটু ছোটো, তাহলে ওখানে ওই বন্ড লেন্থটা একটু কম হয় আর কি, যদিও সমানের মতোই দেখাচ্ছে, ধরো এরকম হয়ে গেছে, তাহলে বন্ড লেন্থ যদি একটু কম হয় তাহলে বন্ডটা ভেঙে যাবে, কিন্তু যতটা সহজভাবে আয়ের ক্ষেত্রে ভাঙছিল ততটা সহজভাবে এক্ষেত্রে ভাঙবে না। হয়েছে? আচ্ছা, এরপরে প্রথমে যেটা লেখা আছে সেটার নিউক্লিওফিলিসিটি অনেক বেশি, লিভিং গ্রুপ চরিত্র অনেক বেশি কেন? তাই দেখো, কার্বনের সাথে 3টে ফ্লোরিন আছে আর সালফারের সাথে 3টে অক্সিজেন আছে, এটা হচ্ছে ওর গঠন। তাহলে যদি কোনো জায়গা থেকে CF3SO3 মাইনাস বেরোয়, সেটা অনেক বেশি স্টেবল কেন? বা CF3SO3 মাইনাস কোনো জায়গা থেকে ইজিলি বেরিয়ে যায় কেন? লিভিং গ্রুপের ক্রমের একদম প্রথমেই লেখা আছে CF3SO3 মাইনাস, তার নিশ্চয়ই এই CF3SO3 মাইনাস কোনো জায়গা থেকে বেরোতে চায়। তাহলে কি বলতে পারি? যে এখানে দেখো, এই CF3SO3 মাইনাস বেরিয়ে যাওয়ার পর এ কী করতে পারবে? রেজোনেন্স করতে পারবে, এদিকেও রেজোনেন্স করতে পারবে। হলো? তাছাড়াও এই যে নেগেটিভ চার্জটা অক্সিজেনের মাথায়, এই নেগেটিভ চার্জ থেকে ইলেকট্রনটা বা ইলেকট্রনের ঘনত্বটা এই 3টে F-এর মাইনাস I ইফেক্ট টানতে পারবে। তাহলে F-এর মাইনাস I ইফেক্ট আছে, ওই মাইনাস I ইফেক্ট দিয়ে ওই অক্সিজেনের যে ইলেকট্রন ঘনত্ব সেটাকে টানতে পারবে, তার জন্য CF3SO3 মাইনাসের লিভিং গ্রুপের চরিত্রটা সবচেয়ে বেশি হয়। হলো? আচ্ছা, এরপরে SN1 SN2 রিয়াকশান, এই রিয়াকশানগুলো যদিও ক্লাস 11-এ ছিল, তাও একটু আমি বলে দিচ্ছি। SN1 SN2 রিয়াকশানটা, তাহলে দুটো কলাম করো, দুটো কলামেই রিয়াকশানটা কমপ্লিট হয়ে যাবে।
SN1 SN2। তাহলে SN1 ক্ষেত্রে সাবস্টিটিউশন, N মানে নিউক্লিওফিলিক, 1 মানে হচ্ছে ইউনিমলিকুলার, এটা সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক, 2 মানে হচ্ছে বাইমলিকুলার। হলো। তাহলে ফার্স্ট পয়েন্ট হচ্ছে এই SN1 রিয়াকশানটা দুটি ধাপে হয়। তাহলে দুটি ধাপের মধ্যে ফার্স্ট ধাপে কি হয় বা ফার্স্ট স্টেপে কি হয়, ওখানে লিভিং গ্রুপটা বেরিয়ে কার্বোক্যাটায়ন তৈরি করে, হয়েছে। সেকেন্ড স্টেপে কি হয়, কার্বোক্যাটায়নে নিউক্লিওফাইল আক্রমণ করে। আচ্ছা, এরপরে SN2 ক্ষেত্রে এটা একটি ধাপেই হয়, একটি ধাপে হয়। তাহলে ওই একটা ধাপে কি হয়, নিউক্লিওফাইল যে কার্বনে লিভিং গ্রুপ আছে সেখানে আক্রমণ করে এবং লিভিং গ্রুপ সাথে সাথে বেরিয়ে যায়, এই হচ্ছে কেস। তাহলে SN1 বললাম যে দুটো ধাপে হয়। প্রথম ধাপে কি হয়, যে লিভিং গ্রুপটা বেরিয়ে যাবে আর কার্বোক্যাটায়ন তৈরি হবে। সেকেন্ড ধাপে ওই কার্বোক্যাটায়নে নিউক্লিওফাইলটা আক্রমণ করবে। SN2তে ওটা একটা ধাপেই হয়। কি হয়, সেখানে নিউক্লিওফাইল যে কার্বনের লিভিং গ্রুপ আছে সেখানে আক্রমণ করবে আর লিভিং গ্রুপটা বেরিয়ে যাবে। হলো। তার নিউক্লিওফাইলের আক্রমণ আর লিভিং গ্রুপের বেরোনো একই সাথে ঘটবে আর কি। আচ্ছা, নেক্সট 2 নম্বরে লিখবে যে পোলার প্রোটিক দ্রাবকে ভালো হয়, মানে SN1 বিক্রিয়াটা পোলার প্রোটিক দ্রাবকে ভালো হয়। এবার কেন ভালো হয় সেটা পরে আসছি। এখানে পোলার অ্যাপ্রোটিক দ্রাবকে ভালো হয়, কেন ভালো হয় সেটা পরে আসছি, হয়েছে। আচ্ছা, এরপর একটা উদাহরণ দিচ্ছি, দেখো। তাহলে ধরো কার্বনে সাপোজ 3টে মিথাইল গ্রুপ আছে আর একটা ধরো X আছে, Xটা হচ্ছে লিভিং গ্রুপ। তাহলে এখানে ধরো জল দেওয়া আছে, জল মানে পোলার প্রোটিক দ্রাবক, পোলার প্রোটিক। আচ্ছা, কতগুলো পোলার প্রোটিক দ্রাবকের নাম লিখে দিচ্ছি, দেখো। জল, মিথানল ইত্যাদি, হয়েছে। পোলার অ্যাপ্রোটিক DMF মানে ডাইমিথাইল ফর্মামাইড। আচ্ছা, DMSO ডাইমিথাইল সালফক্সাইড, THF টেট্রাহাইড্রো ফিউরান, অ্যাসিটোন ইত্যাদি। এগুলো হচ্ছে পোলার অ্যাপ্রোটিক। পোলার প্রোটিক মানে কি, ওখান থেকে তুমি প্রোটন পাবে। পোলার অ্যাপ্রোটিক মানে কি, ওখান থেকে তুমি প্রোটন পাবে নি। দ্রাবকগুলো সবগুলো কিন্তু পোলার। প্রোটিক মানে প্রোটন পাবে, অ্যাপ্রোটিক মানে প্রোটন বা H+ পাবে নি। হলো। তাহলে যখনই এই যে সাবস্ট্রেট, এটা বলা হয় সাবস্ট্রেট, যে বিক্রিয়াটা করে সেটাকে সাবস্ট্রেট বলা হয়। তাহলে সাবস্ট্রেট যখনই এই জলটাকে দেখতে পাবে সে কী করবে, লিভিং গ্রুপটাকে বের করে দেবে। তাহলে লিভিং গ্রুপটা বের করে দিলে কী হবে, তাহলে কার্বনে 3টে মিথাইল আর কার্বনে পজিটিভ চার্জ, যেহেতু লিভিং গ্রুপটা বেরিয়ে গেছে X- হিসাবে। আচ্ছা, এরপরে ধরো এখানে তোমার দেওয়া আছে সাপোজ KOH। তাহলে KOH মানে কী হিসাবে থাকবে, K+OH-। তাহলে OH- এই প্লাসের সাথে যুক্ত হয়ে যাবে। তাহলে দেখো ফার্স্ট স্টেপে কী হলো, কার্বোক্যাটায়ন তৈরি হলো। সেকেন্ড স্টেপে কী হলো, নিউক্লিওফাইল আক্রমণ করলো। তাহলে কার্বনের সাথে 3টা CH3 আর OH থাকবে। হলো। এরপরে SN2, ধরো কার্বনের একটা লিভিং গ্রুপ আছে আর কার্বনের সাথে 3টে হাইড্রোজেন আছে। এখানে দেওয়া আছে DMSO, তার সাথে ধরো KOH। তাহলে K+OH-। DMSO মানে পোলার অ্যাপ্রোটিক। তাহলে DMSOটা দেখে তুমি বুঝতে পারবে প্রাথমিকভাবে যেখানে SN2 রিয়াকশান হতে পারে। তাহলে কি হয়, তার নিউক্লিওফাইলটা আক্রমণ করে কোথায়, যেখানে লিভিং গ্রুপ আছে আর লিভিং গ্রুপটা বেরিয়ে যায়। তাহলে OH- এই পিছন দিক থেকে আক্রমণ করবে এই কার্বনে। আচ্ছা, আলাদা পেনে দেখাচ্ছি, দেখো। তাহলে OH- আক্রমণ করবে এই কার্বনে আর লিভিং গ্রুপটা সাথে সাথে বেরিয়ে যাবে। তাহলে কি হবে, যেহেতু পিছন দিক থেকে আক্রমণ করেছে তার জন্য পিছন দিকে OH লিখতে হবে, তখন হাইড্রোজেনগুলো এরকম ডান দিকে লিখতে হবে, বুঝলে। মানে যে ছাতার মতো আর কি, উল্টে গেল ছাতাটা। তাহলে এইভাবে বিক্রিয়াটা দেখানো হয় আর কি। হলো। আচ্ছা, এরপরে
তাহলে আমি প্রথম ক্ষেত্রে দেখলাম যে কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, আর দ্বিতীয় ক্ষেত্রে কী দেখলাম যে ব্যাক সাইড থেকে আক্রমণ হচ্ছে। এটা হচ্ছে ব্যাক সাইড থেকে আক্রমণ, ব্যাক সাইড বা পিছন দিক থেকে আক্রমণ, ব্যাক সাইড দিকে আক্রমণ। তাহলে আমি কি বলতে পারি যে SN1 ক্ষেত্রে কার্বোক্যাটায়নের স্থায়িত্ব যত বেশি হবে, যেহেতু কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে তাহলে কার্বোক্যাটায়নের স্থায়িত্ব যত বেশি হবে সেই SN1 রিয়াকশানের গতিটাও তত বেশি হবে, এটা বলতে পারি। SN2 ক্ষেত্রে কি বলতে পারি, যে ওই ব্যাক সাইড থেকে আক্রমণ হওয়ার জন্য ব্যাক সাইডে ভিড় যত কম হবে তার গতিও তত বেশি হবে। বুঝতে পারলে? তাহলে কার্বোক্যাটায়নের স্থায়িত্ব যত বেশি SN1 বিক্রিয়ার গতি তত বেশি, আর SN2 ক্ষেত্রে ব্যাক সাইডের ভিড় যত কম তার গতি তত বেশি। তাহলে কী লেখা যায়, যে কার্বোক্যাটায়নের স্থায়িত্ব যত বেশি হবে SN1 বিক্রিয়ার হার তত বেশি। এখানে কি বলবে, যে পিছন দিকের ভিড়, যেটাকে কেমিস্ট্রি ভাষায় বলা হয় স্টেরিক হিন্ড্রেন্স, স্টেরিক হিন্ড্রেন্স বা ভিড় যত কম হবে আক্রমণ তত ভালো হবে। হয়েছে? তাহলে আমি কতগুলো উদাহরণ দিচ্ছি, তোমরা বলবে যে কোনটার গতি বেশি হবে কোনটার কম। তাহলে সাবস্ট্রেটের সক্রিয়তা, তাহলে ধরো কার্বনে হ্যালোজেন আছে আর 3টে ধরো মিথাইল আছে। তাহলে কার্বনে 1টা মিথাইল, 2টো মিথাইল, 3টে মিথাইল। এখানে ধরো 2টো মিথাইল আছে, এখানে ধরো 1টা মিথাইল আছে। হয়েছে? তাহলে কোনটার ক্ষেত্রে SN1 বিক্রিয়ার হার বেশি হবে? তাহলে দেখো এই 3টে থেকে যে আমি কার্বোক্যাটায়নটা পাবো তাদের গঠন কীরকম হবে? তাহলে জাস্ট লিভিং গ্রুপটা বেরিয়ে যাবে আর ওখানে পজিটিভ চার্জ হয়ে যাবে। তাহলে এটা পজিটিভ চার্জ, এটা পজিটিভ চার্জ, এটা পজিটিভ চার্জ। তাহলে দেখো ফার্স্টের যে কার্বোক্যাটায়ন সেটা 3 ডিগ্রি, কারণ কি, যে কার্বনে পজিটিভ চার্জ আছে সেটা 3টে কার্বনের সাথে যুক্ত, তার জন্য 3 ডিগ্রি। এটা 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রি। তাহলে ওই প্রথমের ক্ষেত্রে কার্বোক্যাটায়নের যে কার্বন তার পাশের কার্বনে 9টা হাইড্রোজেন আছে, তাহলে 9টা হাইপার কনজুগেশন পাবে। দ্বিতীয়টার ক্ষেত্রে কার্বোক্যাটায়নের যে পজিটিভ চার্জটা আছে তার পাশের কার্বনে দেখো 6টা হাইড্রোজেন আছে, তাহলে 6টা হাইপার কনজুগেশন পাবে। তৃতীয় ক্ষেত্রে কার্বোক্যাটায়নের যে কার্বন তার পাশের কার্বনে 3টে হাইড্রোজেন আছে, তাহলে 3টে হাইপার কনজুগেশন পাবে। তাহলে যত বেশি হাইপার কনজুগেশন তত বেশি স্টেবিলিটি। তাহলে যেখানে 9টা হাইপার কনজুগেশন পাচ্ছ তার স্টেবিলিটি বেশি, তাহলে স্টেবিলিটি যদি বেশি হয় তার সাবস্ট্রেটের রেট বা সক্রিয়তা তত বেশি হবে। হলো? এরপর তাহলে যখন তুমি SN2 রিয়াকশান করবে তাহলে এখানে সাবস্ট্রেটের সক্রিয়তা কার বেশি হবে? সাবস্ট্রেটের সক্রিয়তা। তাহলে এক্ষেত্রে কী দেখতে হয়, পিছন দিকের ভিড়, যত ভিড় কম সক্রিয়তা তত বেশি। তাহলে প্রথমের ক্ষেত্রে দেখো এখানে মিথাইল গ্রুপ 3টে আছে, তাহলে এখানেও ভিড় আছে, এখানেও ভিড় আছে, ওই কার্বন পর্যন্ত পৌঁছতে পারবে না। কিন্তু 3 নাম্বারটা দেখো এখানে একটু ভিড় আছে, বাড়ি দিকটা পুরো ফাঁকা, তাহলে সহজে আক্রমণ করতে পারবে, লিভিং গ্রুপকে বের করতে পারবে, তার জন্য ওর রেটটা সবচেয়ে বেশি হয়ে যাবে, কারণ ভিড়টা কম। তাহলে 3 ডিগ্রি হ্যালাইড সবচেয়ে বেশি সক্রিয়, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি। এক্ষেত্রে 1 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি। হলো? আচ্ছা, এরপরে দ্রাবকের প্রভাব, যেটা বলছিলাম আর কি, দ্রাবকের প্রভাব মানে SN1 বিক্রিয়াটা পোলার প্রোটিক দ্রাবকে কেন ভালো হচ্ছে আর SN2 বিক্রিয়াটা পোলার অ্যাপ্রোটিক দ্রাবকে কেন ভালো হচ্ছে। তাহলে SN1 বিক্রিয়ার ক্ষেত্রে তুমি বলতে পারো যে ওই পোলার প্রোটিক দ্রাবক কার্বোক্যাটায়ন আর লিভিং গ্রুপ উভয়কেই দ্রাবকায়নের মাধ্যমে বা
হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে স্থায়িত্ব দান করে। হলো? তাহলে ধরো যে কার্বোক্যাটায়নে তুমি পেয়েছিলে যে সি প্লাস, এখানে 3টে মিথাইল, আর একটা পেয়েছিলে এক্স মাইনাস। তাহলে পোলার প্রোটিক মানে ধরো তোমার জল আছে ওখানে, ঠিক আছে, জল আছে ধরো। তাহলে জলের অক্সিজেনে কী আছে? লোন পেয়ার। তাহলে ওই লোন পেয়ারটা কী করবে? ওই কার্বোক্যাটায়নের যে কার্বন, সেখানে তো ইলেকট্রন কম আছে, তাহলে তার সাথে কী করবে? ইন্টারাকশান করবে এইভাবে, যেটাকে দ্রাবকায়ন বলা হচ্ছে আর কি। তাহলে স্থায়িত্ব লাভ করলো। ওই যে এক্স মাইনাসটা আছে, মাইনাস মানে কি? ওখানে ইলেকট্রন বেশি আছে, তাহলে ও কী করবে? এই হাইড্রোজেনের সাথে ইন্টারাকশান করবে, তাহলে এটাও স্থায়িত্ব লাভ করলো। তাহলে কার্বোক্যাটায়ন আর লিভিং গ্রুপ দুটোই স্থায়িত্ব লাভ করছে। এরপর এসএন2 ক্ষেত্রে, তাহলে এসএন2 ক্ষেত্রে কী হয়? তাহলে এখানে যেহেতু পোলার অ্যাপ্রোটিক দ্রাবক থাকে, তাহলে এখানে হাইড্রোজেন বন্ডিং হবে না। কেন? ধরো পোলার অ্যাপ্রোটিক একটা দ্রাবক, আমি বলছি অ্যাসিটোন, এটা পোলার অ্যাপ্রোটিক দ্রাবক, এটা পোলার অ্যাপ্রোটিক দ্রাবক, এখানে হাইড্রোজেন বন্ডিং হবে না। কেন বলো তো? হাইড্রোজেনগুলা যে পরমাণুতে যুক্ত, সেই পরমাণুর তড়িৎকতা খুব একটা বেশি নয়। তাহলে হাইড্রোজেন বন্ডিংয়ের শর্ত কি? হাইড্রোজেনটা যে পরমাণুর সাথে যুক্ত থাকবে, সেই পরমাণুর আকার ছোট হতে হবে এবং তড়িৎকতা খুব বেশি হতে হবে। তাহলে এখানে হাইড্রোজেনগুলো কার্বনে যুক্ত আছে, তাহলে কার্বনের আকার ছোট কিন্তু তড়িৎকতা খুব একটা বেশি নয়। তাহলে হাইড্রোজেন বন্ডিং ওই হাইড্রোজেনগুলো করতে পারবে না। তাহলে কি করবে? তাহলে ধরো অ্যাসিটোনের সাথে সাপোজ কেসিএন আছে, তাহলে কেসিএন মানে কে প্লাস সিএন মাইনাস, তাহলে সিএন মাইনাসটা কি? নিউক্লিওফাইল হলো। আর এই কে প্লাসটা একটা ক্যাটায়ন। তাহলে ওই অ্যাসিটোনটা কী করবে? ওই কে প্লাসকে চারদিকে দিয়ে ঘিরে রাখবে। তাহলে অ্যাসিটোনটাকে আমি এইভাবে দেখাচ্ছি, তাহলে অক্সিজেন আছে লোন পেয়ার, মানে ইলেকট্রন আছে, তাহলে অক্সিজেনের লোন পেয়ার কী করবে? ওই পটাশিয়ামের সাথে ইন্টারাকশান করবে, কারণ পটাশিয়াম ইলেকট্রন কম আছে। তাহলে পটাশিয়াম সুস্থিতি লাভ করলো, কিন্তু এই সিএল মাইনাসটা দেখো ফাঁকা ফাঁকায় ঘুরছে। তাহলে সিএল মাইনাসটা যেহেতু ওই ফাঁকা অবস্থায় ঘুরছে, ও কী করতে পারবে? সহজেই আক্রমণটা করতে পারবে, কারণ কে প্লাসের সাথে সিএল মাইনাসটা যখন ছিল তখন যুক্ত অবস্থায় ছিল। এখানে কে প্লাসটাই কী করেছে? ওই পোলার প্রোটিক দ্রাবকটা ঘিরে দিয়েছে, তাহলে সিএল মাইনাসটা ফ্রি হয়ে গেছে। তাহলে ফ্রি হয়ে গেলে আক্রমণটা খুব ইজিলি করতে পারবে। তাহলে কি বলবে? যে পোলার অ্যাপ্রোটিক দ্রবণে বা দ্রাবকে হাইড্রোজেন বন্ধন হয় না, কারণ এক্ষেত্রে হাইড্রোজেনটি অক্সিজেন, ফ্লুরিন, নাইট্রোজেন এদের মতো পরমাণুর সাথে যুক্ত থাকে না। হয়েছে? তাই বিকারকের ক্যাটায়নিক অংশটি দ্রাবক দ্বারা সুস্থিতি লাভ করে এবং অ্যানায়নটির বা নিউক্লিওফাইল মুক্ত অবস্থায় থাকে। হয়েছে? ব্যাস, এটা বললেই হবে। আচ্ছা, এরপরে যেটা আছে যে এরপরে বিক্রিয়াতে যাচ্ছি আর কি। 1 নম্বর বিক্রিয়া, OH গ্রুপ দ্বারা প্রতিস্থাপন বিক্রিয়া, মানে OH গ্রুপ দ্বারা ওই হ্যালোজেনটা প্রতিস্থাপিত হবে আর কি। হয়েছে? তাহলে ধরো CH3 CH2 Br আছে, ওখানে তুমি দিচ্ছ MOH, যেখানে এমটা হতে পারে সোডিয়াম বা
পটাশিয়াম বা সিলভার। হয়েছে? তাহলে যখনই এই বিক্রিয়াটা করাবে কার উপস্থিতিতে, অ্যাসিটনের উপস্থিতিতে আর একটু হিটের উপস্থিতিতে, তাহলে অ্যাসিটন মানে কি পোলার অ্যাপ্রোটিক, তাহলে SN2 বিক্রিয়া হবে। তাহলে OH মাইনাস কী করবে, এই কার্বনে আক্রমণ করবে আর এখান থেকে বিয়ারটাকে বের করে দেবে। তাহলে কী তৈরি হবে, CH3 CH2 OH প্লাস MBr হলো। তাহলে দেখো ওই বিয়ারটাকে প্রতিস্থাপিত কে করলো, OH, তার জন্য বলেছিলাম যে OH গ্রুপ দ্বারা প্রতিস্থাপন, তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া হয়ে গেল। আচ্ছা নেক্সট 2 নম্বর আছে অ্যালকক্সি, ব্র্যাকেটে লিখো OR। যেমন OH-কে বলা হয় হাইড্রক্সি, সেরকম OR-কে বলা হয় অ্যালকক্সি। হয়েছে? তাহলে এই গ্রুপটা দ্বারা অ্যালকক্সি গ্রুপ দ্বারা প্রতিস্থাপন। হয়েছে? তাহলে এটা কি হবে, ধরো তোমার সাবস্ট্রেট আছে CH3 CH2 Br, এখানে তুমি দিলে NaOCH3, যেরকম NaOH হয় সেরকম NaOCH3, তাহলে কীভাবে থাকবে Na প্লাস OCH3 মাইনাস, এখানে ধরো দেওয়া আছে ইথানল আর হিট, এটাও কী হবে SN2 বিক্রিয়া, আগেরটাও SN2 এটাও SN2, তাহলে কী হবে OCH3 মাইনাসটাই কার্বন অ্যাটাক করবে আর এই বিয়ারটাকে বা লিভিং গ্রুপটাকে বের করে দেবে। তাহলে কী তৈরি হবে, CH3 CH2 OCH3 প্লাস NaBr হলো। আচ্ছা এরপরে 3 নাম্বার কার্বক্সিলেট গ্রুপ দ্বারা প্রতিস্থাপন। তাহলে কার্বক্সিলেট মানে কি, COO মাইনাস, এটাকে কার্বক্সিলেট বলা হয়। তাহলে ধরো তোমার আছে CH3 CH2 Br, এখানে দিলে CH3 COO OAG হয়েছে, এটাকে বলা হয় সিলভার অ্যাসিটেট, সিলভার অ্যাসিটেট হয়েছে। তাহলে এখানে কী হিসাবে থাকবে O মাইনাস AG প্লাস, তাহলে এখানেও সেম, ধরো দেওয়া আছে ইথানল আর একটু হিট, এটাও হবে SN2, তাহলে O মাইনাসটা অ্যাটাক করবে এই কার্বনে আর বিয়ারটা এখান থেকে বেরিয়ে যাবে, তাহলে কী পাবে CH3 CH2 O COO CH3 হলো। এটা হচ্ছে স্টার। কেন স্টার, কারণ এখানে এই গ্রুপটা আছে এই জন্য স্টার হয়েছে। আচ্ছা আগেরটা পেয়েছিলাম ইথার, কেন ইথার, কারণ অক্সিজেনের দুপাশে দুটো কার্বন আছে, দেখো অক্সিজেনের দুপাশে দুটো কার্বন থাকলে সেটাকে ইথার বলা হয়। হয়েছে? আচ্ছা এরপরে 4 নম্বর অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া, NH3-র সাথে বিক্রিয়া। দেখো বিক্রিয়াটা ভালো করে বোঝো, ধরো তোমার কাছে দেওয়া আছে CH3I প্লাস NH3, এই বিক্রিয়াটা করানো হয় ইথানলে আর সিল করা টিউবে, সিল করা টিউব মানে টিউবে বায়ু কোনো থাকবে না, টিউবটাকে সিল করা থাকবে। তাহলে এখানে কি করবে, এই যে NH3-র একটা হাইড্রোজেন নেবে আর এর আয়োডিন নেবে, তৈরি করবে HI, বুঝছে? তাহলে এখানে কী ঢুকবে CH3NH2, তাহলে NH3-র একটা হাইড্রোজেন আর CH3 আর আয়োডিন মিলে HI, তাহলে NH2টা এখানে ঢুকে যাবে। এর পরের স্টেপে কী হবে, তুমি যদি আবার CH3I নাও, ওখানে যে তৈরি হয়েছে CH3NH2 ওটা আবার বিক্রিয়া করবে হলো। তাহলে CH3NH2-তে ওখানে হাইড্রোজেনটা NH2 যে হাইড্রোজেন, ওই হাইড্রোজেন আর আয়োডিন মিলে আবার HI তৈরি করবে। তাহলে এই আয়োডিন এখানে হাইড্রোজেনটা বেরিয়ে গেছে, তাহলে কি করবে, এই কার্বনে একটা বন্ড ভেঙেছো তুমি, আয়োডিন বের করেছো, আর এই নাইট্রোজেনে একটা বন্ড ভেঙেছো, হাইড্রোজেন বের করেছো, তাহলে ওই কার্বন আর নাইট্রোজেনটাকে যোগ করে দেবে, মানে কি হবে CH3NH CH3 হলো। এরপরে ধরো আবার দেওয়া আছে CH3I, এখানে তুমি দিচ্ছ ওই CH3-র হোল টু NH, CH3NH CH3টাকে আমি কীভাবে লিখছি CH3 হোল টু NH, কারণ CH3 দুটো আছে। আচ্ছা এখানেও সেম, এখানে আয়োডিনটা নেবে আর NH-এর হাইড্রোজেন নেবে, কি তৈরি করবে HI,
হলো। তাহলে এখানে কার্বনে একটা বন্ড ভেঙেছো, এখানে নাইট্রোজেন একটা বন্ড ভেঙেছো, তাহলে কার্বনের সাথে নাইট্রোজেনটাকে যোগ করে দেবে, তাহলে CH3N, আর ওখানে অলরেডি দুটো CH3 ছিল, হয়েছে। আচ্ছা, লাস্ট স্টেপে আবার যদি তুমি বিক্রিয়া করাতে চাও তাও বিক্রিয়া হবে। কীভাবে হবে দেখো, তাই নাইট্রোজেনে 3টে মিথাইল আছে, তাই তো, এখানে নাইট্রোজেনে 3টে মিথাইল, তাহলে নাইট্রোজেনে আছে লোন পেয়ার, ওই লোন পেয়ারের দুটো ইলেকট্রন এই কার্বনে আক্রমণ করবে আর আয়োডিনটা এখান থেকে বেরিয়ে যাবে, হয়েছে। তো এখানে কি হবে, তা নাইট্রোজেনে দেখো 3টে মিথাইল ছিল, আর একটা মিথাইল আসছে, মানে 4টে মিথাইল, তাহলে নাইট্রোজেনে 4টা মিথাইল, তার নাইট্রোজেনে 4টা বন্ড হলে কি হয়, ওখানে পজিটিভ চার্জ হয়ে যায়, কারণ নাইট্রোজেনের লোন পেয়ারটা অন্য কাউকে দিয়ে দিয়েছে, তাহলে ইলেকট্রন যদি কাউকে দিয়ে দেয় সেটা পজিটিভলি চার্জড হয়ে যায়। আচ্ছা, I- বেরিয়েছে, তো এই নাইট্রোজেনের পজিটিভের সাথে I- ঘুরতে থাকবে, তো এটাকে তুমি এভাবেও লিখতে পারো, NCH3 আর I-, হয়েছে। এটাকে বলা হয় কোয়াটারনারি অ্যামোনিয়াম লবণ, কোয়াটারনারি মানে কি, কোয়ার্টার মানে 4, তাহলে এখানে 4টা কার্বন আছে, ওই জন্য কোয়াটারনারি। আচ্ছা, অ্যামোনিয়াম মানে কি, অ্যামোনিয়াম মানে NH4+, তো তাহলে এখানে 4টা H আছে, এখানে H-এর জায়গায় কী আছে, 4টা CH3, তার জন্য কোয়াটারনারি অ্যামোনিয়াম লবণ এটাকে বলা হচ্ছে। তাহলে এখানে দেখো 3টে যে তুমি অ্যামিন পেলে, তাহলে CH3NH2, তাহলে নাইট্রোজেনের সাথে কটা কার্বন আছে, একটা, তার জন্য এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন। দ্বিতীয়টায় নাইট্রোজেনের সাথে দেখো দুটো কার্বন আছে, এই জন্য এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন। তৃতীয়টায় নাইট্রোজেনের সাথে 3টে কার্বন আছে, তার জন্য এটা 3 ডিগ্রি অ্যামিন, হলো। তো এই হচ্ছে তোমার বিক্রিয়া। এরপরে কটা হলো, 4টা। 5 নাম্বার, SH গ্রুপ দ্বারা প্রতিস্থাপন। তাহলে যেরকম OH গ্রুপ দ্বারা প্রতিস্থাপন করছিলাম সেরকম SH গ্রুপ দ্বারা প্রতিস্থাপন হবে। তাহলে ধরো CH3CH2Br আছে, এখানে তুমি দিতে চাইছো NaSH, যেরকম NaOH হয়, অক্সিজেন নিচেই তো সালফার আছে, তাহলে সেরকম NaSHও হয়, তাহলে Na+SH-, তাহলে এখানে তুমি যদি দাও ইথানল একটু হিট, এটাও বিক্রিয়া হবে SN2, তাহলে SH- এই কার্বনে অ্যাটাক করবে আর বিয়ারটা বেরিয়ে যাবে, তাহলে কী তৈরি হবে, CH3CH2SH প্লাস NaBr। 6 নাম্বার, SR গ্রুপ দ্বারা প্রতিস্থাপন। যেরকম OR হয় সেরকম SRও হয়, তাহলে ধরো তোমার কাছে আছে CH3CH2Br প্লাস NaSCH3, এখানেও সেম ইথানল হিট SN2 বিক্রিয়া হবে, তাহলে ওখানে ছিল NaSH, এখানে NaSCH3, তাহলে Na+SCH3-, তাহলে এসটা এখানে অ্যাটাক করবে, এখান থেকে বিয়ারটা বেরিয়ে যাবে, তাহলে কী হবে, CH3CH2SCH3। আচ্ছা, সেটা ছিল ইথার, এটার নাম কি হবে, থায়ো ইথার, যেখানে সালফার থাকে সেটাকে বলা হয় থায়ো, তাহলে থায়ো ইথার। এটা কি হবে, থায়ো অ্যালকোহল, ওটা ছিল অ্যালকোহল, হলো। আচ্ছা, এরপরে নেক্সট হচ্ছে তোমার 7 নাম্বার, অ্যালকাইনাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপন ও উচ্চতর অ্যালকাইন গঠন। এই বিক্রিয়াটা ক্লাস 11-এ ছিল, হয়েছে। তাহলে ধরো একটা নিম্নতর অ্যালকাইন আছে HC≡H, HC≡CH আর কি, তাহলে এখানে কার্বন কটা আছে, 2টি কার্বন আছে, তাহলে এখান থেকে তুমি উচ্চতর অ্যালকাইন তৈরি করতে চাও। উচ্চতর অ্যালকাইন মানে কি, যেখানে কার্বন সংখ্যা বেশি। ধরো এখান থেকে তুমি তৈরি করতে চাও HC≡CH3, তাহলে এখানে কটা কার্বন আছে, 3টে কার্বন আছে, তাহলে এটা কীভাবে তৈরি করবে, তাহলে প্রথমে যে অ্যালকাইনটা দেওয়া আছে HC≡CH, ওটাকে তুমি একটা ক্ষারের সাথে বিক্রিয়া করাবে, ধরো NaNH2, তাহলে এটা কী হিসাবে থাকে, Na+NH2-, তাহলে এই ক্ষারটা কী করবে, এই অ্যাসিটিলিনের যে কার্বন তার সাথে যে হাইড্রোজেনটা থাকে ওই হাইড্রোজেনটাকে নেবে NH2-টা, তাহলে NH2- যদি হাইড্রোজেনটাকে নেয়,
কী তৈরি হবে NH3। তাহলে এই কার্বন হাইড্রোজেনের যে দুটো ইলেকট্রন ওটা চলে যাবে এই কার্বনের মাথায়, তাহলে কী হবে HC ট্রিপল বন্ড C মাইনাস, এর সাথে কে থাকবে Na প্লাস, আর ওখান থেকে NH3টা বেরিয়ে গেছে, NH2 মাইনাসটা হাইড্রোজেন নিয়ে NH3 তৈরি করেছে, ওখান থেকে বেরিয়ে গেছে, তাহলে ওখানে C মাইনাস Na প্লাস তৈরি হলো। তাহলে তুমি কার্বন সংখ্যা বাড়াতে চাও কটা, একটা, প্রথমে ছিল দুটা, সেখান থেকে তিনটা হচ্ছে, মানে একটা বাড়াচ্ছ। তাহলে তুমি একটা কার্বন কন্টেনিং একটা অ্যালকিল হ্যালাইড নেবে, মানে এমন একটা অ্যালকিল হ্যালাইড যেখানে একটাই কার্বন আছে, তাহলে C মাইনাসটা এই কার্বনে অ্যাটাক করবে আর এখানে আয়োডিনটাকে বের করে দেবে, তাহলে কী তৈরি হবে HC ট্রিপল বন্ড CCH3। তাহলে এখানে দেখো তিনটে কার্বন আছে আর এখানে দুটি কার্বন হলো, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা নেক্সট, হাইড্রোজেন দ্বারা প্রতিস্থাপন। তাহলে হাইড্রোজেন দ্বারা প্রতিস্থাপন মানে কি, ওই যে অ্যালকিল হ্যালাইড আছে ওখানে হ্যালোজেনটা তুমি একটা হাইড্রোজেন দ্বারা প্রতিস্থাপিত করবে। তাহলে ধরো তোমার আছে CH3 CH2I, তাহলে এর সাথে তোমাকে বিক্রিয়া করাতে হবে LiAlH4 লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। তাহলে এখান থেকে LiAlH4 কী হবে থাকে Li প্লাস AlH4 মাইনাস, AlH4 মাইনাসটা কী হবে থাকে AlH3 প্লাস H মাইনাস হলো। তাহলে এই যে H মাইনাসটা তুমি পেলে, ওই H মাইনাসটা কী করবে, আলাদা পেনে দেখাচ্ছি। তাহলে H মাইনাস মানে কি, এইচের কাছে ইলেকট্রন বেশি আছে, মাইনাস মানে, তাহলে H মাইনাসটাই কার্বনে অ্যাটাক করবে, এখান থেকে লিভিং গ্রুপ আইটাকে বের করে দেবে। তাহলে কী তৈরি হবে CH3 CH2H, এটাকে এইভাবে লিখতে পারো CH3 CH3। তাহলে দেখো এই আয়োডিনটা কী দ্বারা প্রতিস্থাপিত হলো, হাইড্রোজেন দ্বারা, তার জন্য বললাম যে হাইড্রোজেন দ্বারা প্রতিস্থাপন হলো। তাহলে এই ক্লাসে এত দূরই থাকছে, আর প্রতিস্থাপন বিক্রিয়ার হয়তো দুটোর মতো রিয়াকশান বাকি থাকবে, তারপরে অপনয়ন বিক্রিয়াতে যাব। অপনয়ন বিক্রিয়াটা হওয়ার পর ওখান থেকে আর একটু হলেই হ্যালো অ্যালকেনটা শেষ হবে, তারপরে হ্যালোয়েনটা শুরু হবে। হ্যালো অ্যারিনটা তুলনামূলকভাবে হ্যালো অ্যালকেনের চেয়ে অনেক সহজ, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।